হিরো আলম এবং আমাকে কিন্তু এনকাউন্টার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। আপনারা জানেন যে আমি বেশ কয়েক বছর ধরে আপনাদের গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় সোচ্চার ছিলাম সব কিছু নিয়ে। তো তারই ধারাবাহিকতায় ঢাকা 17-তে হিরো আলমকে দাঁড় করানো হয় এবং সেটার চেয়ারম্যান আমি ছিলাম। এবং আপনারা যেটা জানেন কিনা আমি জানি না, হিরো আলম এবং আমাকে কিন্তু এনকাউন্টার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় জনাব রিজভী আহমেদ এবং খালেদা জিয়ার ওই ঘটনার আগে। এবং তারা অনেকক্ষণ আমাকে ঘুরিয়ে হিরো আলমের অফিসের নিচে রেখে তারা উপরে গিয়ে হিরো আলমকে বলে হচ্ছে গিয়ে বক্তব্য দিতে। হিরো আলম রাজি না হলে বলে যে আমাকে এনকাউন্টার দিয়ে দিবে, হিরো আলমকে এনকাউন্টার দিয়ে দিবে, ফোনে শোনায়। তারপরে অনেক হ্যাসেলের পরে হিরো আলম রাজি হয় যে ঠিক আছে সে দিবে, আমি রাজি হই। তো তারপরে প্রতি মাসেই কিন্তু আমরা গোয়েন্দা নজরদারিতে ছিলাম এবং প্রতি মাসেই আমাদেরকে ডেকে নেওয়া যাওয়া হতো এবং আমাদের মোবাইল 1-2 ঘন্টার জন্য নিয়ে যেত এবং পুরো মোবাইলগুলো তারা চেক করতো যে কার কার সাথে লিয়াজ হয়। এবং আপনারা দেখেছেন যে জনাব ওবায়দুল কাদেরও বলেছিল তখন যে হিরো আলমকে দাঁড় করানোর পিছনে বিএনপির হাত আছে। তো আমি এখন আপনাদের কাছে রিভিল করছি, তখন আমি বলতে পারিনি আসলে নিজের জানার নিরাপত্তার জন্য। আমি কিন্তু সিদ্ধেশ্বর ডিগ্রি কলেজের সাবেক জিএস। আরেকজন কাকন ভাই আসেন না প্লিজ, আসেন না। আচ্ছা, তো কাকন ভাইও সাবেক জিএস ছিল। তো আমি একটা সময় রাজনীতি ছেড়ে দিই, কারণ আপনারা জানেন যে রাজনীতিতে যেই নোংরামি, এখনও যেই নোংরামি দেখছি আমি, হ্যাঁ, এইখানে রাজনীতি করাটা আসলে খুব কঠিন। মানে আপনি শিল্পী সত্তা নিয়ে অথবা পরিচালক সত্তা নিয়ে রাজনীতি করবেন, বিষয়টা খুব কঠিন। কারণ আজকে দেখা যায় যে অনেক জায়গায় শুনতে পাই যে 4-5টা গ্রুপিং হয়ে গেছে, অমুক দল তমুক দল, মানে এই জায়গাটায় মানে খুবই একটা জটিল জায়গা। তো যার ফলশ্রুতিতে আমি আসলে আমার রাজনীতি থেকে এক প্রকার বলা চলে যে অবসর নিয়েই আমি মিডিয়াতে আমার পুরো কর্মজীবন শুরু করেছিলাম। তারপরে হয় না যে পোকা থাকে, অনেকে বলে যে এফডিসির ডাইলের পানি যার পেটে পড়ে সে যেমন চলচ্চিত্র ছাড়তে পারে না, তেমনি যারা রাজনীতি করে মাঠে পারি নাই কিন্তু সামাজিক মাধ্যমে কোনো না কোনোভাবে সোচ্চার থাকার চেষ্টা করেছিলাম।